আমি আমার ছেলেটাকে সাগরে পাঠিয়ে দিচ্ছি। প্রবাসে আপনার প্রথম দিনের কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আমার জীবনে প্রথম হয়তো হাতুড়ি হাতে নেওয়া প্রথম বাড়িটাই আমার হাতের এখানে পড়ছে। আপনার বর্তমান মাসিক ইনকাম কত? প্রবাসে যে আসবে সব পড়ুয়া শিক্ষার্থী যারা কমি মাদ্রাসায় ফ্রি বিষয়ে যারা আসে তাদের কষ্টটা খুবই খারাপ লাগে। পন্থী মিডিয়ার পক্ষ থেকে ছোট্ট উপহারটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের পন্থী মিডিয়ার বিশেষ অনুষ্ঠান প্রবাসী দৃষ্টিকোণে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি প্রবাসী ভাইদের জীবন, তাদের সংগ্রাম এবং অভিজ্ঞতা নিয়ে। প্রবাস জীবনে কতটা কষ্ট আর সংগ্রাম থাকে তা অনেকে জানে না। এই অনুষ্ঠানে আমরা সেই দিকগুলো নিয়ে আলোচনা করব এবং জানবো প্রবাসী ভাইরা সেই দিকগুলো কিভাবে মোকাবেলা করে। আমাদের আজকের অতিথি আবনাই ফেনী কাতারের সম্মানিত সভাপতি এবং তরুণ উদ্যোক্তা মাওলানা নুরুল্লাহ মিয়াজি। আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয় জানেন আমরা এই অনুষ্ঠানে প্রবাসী ভাইদের জীবন সম্পর্কে আলোচনা করে থাকি, প্রবাসী ভাইরা কিভাবে তাদের প্রবাস জীবন কাটায় ইত্যাদি। তো আমরা যদি আপনার একদম শুরুর গল্পটা জানতে চাই, আপনি কেন প্রবাসে চলে এসেছেন? ধন্যবাদ অন্তিম মিডিয়াকে এবং সম্মানিত দর্শক শ্রোতাদেরকে প্রবাসীদের জীবন বৃত্তান্ত নিয়ে এই প্রবাসী দৃষ্টিকোণ নামে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য। আসলে প্রবাসে আসার গল্পটা এবং আসার উদ্দেশ্যটা এক একজনের এক এক রকম হয়। যেমন অনেকে আসে শখের বসে, অনেকে আসে ঘুরতে, আবার আমরা যেহেতু বাংলাদেশ নিম্নবিত্ত একটি দেশ, তো আমরা আসলে প্রবাসে আসাটা আমাদের উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, এই উদ্দেশ্যে প্রবাসে আসা। প্রবাসে আপনার প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম দিনের অভিজ্ঞতা তাহলে একটু শুরু থেকেই বলতে হয়। আমি যখন পড়ালেখা শেষ করি, আমি ফেনীর ঐতিহ্যবাহী মার্কাজ উমর মাদ্রাসার দীর্ঘ আড়াই বছর আমি সেখানে শিক্ষকতা করি। তো আমার পারিবারিক দুর্বল অবস্থার কারণে আমাকে প্রবাসে আসার প্রস্তুতি গ্রহণ করা। আসার সময় আমার যে অভিজ্ঞতা, বিশেষ করে প্রথম বাড়ি থেকে বের হওয়া, তখন আমার মায়ের একটি কথা আমাকে এখনো হৃদয়ের নাড়া দেয়। সেটা হচ্ছে আমার আম্মা বলছিলেন যে আমি আমার ছেলেটাকে সাগরে পাঠিয়ে দিচ্ছি। আসলে সাগরে একটা ছেলেকে একটা মা বা তার আত্মীয় স্বজন, ভাই বোন সবাই মিলে প্রবাসে পাঠানো মানে সাগরে ভাসিয়ে দেওয়া। কারণ এখানে আমরা প্রবাসে যখন আসি, আমাদের এখানে নিজস্ব আত্মীয় স্বজন বলতে কেউ থাকে না। আমি যখন আসছি, আমার এই নিকট আত্মীয়, বন্ধু বান্ধব কেউ ছিল না। প্রবাস জীবনে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? চ্যালেঞ্জটা ছিল আসলে এখানে প্রবাস, এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা দেশে পড়াশোনা করছি, মাদ্রাসায় লাইন পড়াশোনা করছি, তো মাদ্রাসায় শিক্ষকতা করেছি। আপনারা জানেন যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা পড়ানো এবং পড়া উভয়টাই মোটামুটি সুখের জীবন। তো সেই শিক্ষকতার জীবন থেকে প্রবাসে এসে আমি নিজেকে এমন মনে করছি যেমন পদ্ম ফুলের বাগান থেকে এসে একটা মলের ইয়ের মধ্যে এসে পড়ে গেছে, এরকম আর কি। আপনি কি কোম্পানির বিষয়ে আসছেন নাকি ফ্রি বিষয়ে আসছেন? আসার পর আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? আমি আসলে প্রথমে আসছি ফ্রি ভিসায়। তখনকার টাকায় বাংলাদেশি টাকা 7.5 লক্ষ টাকা দিয়ে আমি ভিসা ক্রয় করেছি। ভিসাটা ফ্রি ভিসা ছিল এবং দুঃখজনক বিষয় হলো ভিসাটা ছিল 2 বছর মেয়াদি। তো 7.5 লক্ষ টাকা দিয়ে খরচ করে যখন আমার 2 বছর শেষ হয়, তখন আমার আর কাতারে থাকার অবস্থা ছিল না। বিনিয়োগ করার কোনো সিস্টেম ছিল না, তখন কাতার যেহেতু 2022 সাল কেন্দ্রিক বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে কাতার সরকার, তো ওই প্রজেক্টকে কেন্দ্র করেই বিভিন্ন কোম্পানি প্রজেক্ট ভিসা বের করতো। আমার ভিসাটা পড়ছিল প্রজেক্ট ভিসা, এবং এই 2 বছর যখন মেয়াদ শেষ হয়ে গেছে, তখন আমার ভিসা স্পন্সর চেঞ্জও হচ্ছিল না, আর একামাও রিনিউ হচ্ছিল না। তখন আমি বিপদে পড়ে বাধ্য হয়ে ভিসা ক্যান্সেল করে দেশে চলে যেতে হয়েছিল। প্রবাসে আপনার প্রথম দিনের কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আসলে এটা একদম
নতুন একটা অভিজ্ঞতা, এবং এটার সাথে আমরা ছোটকাল থেকে অভ্যস্ত না, পরিচিত না। তো আমি যখন আসছি ফ্রি ভিসায়, আসার সময় মনের মধ্যে অনেক আনন্দ ছিল। কাতারের মতো একটা দেশে আসতেছি। বাংলাদেশ থেকে যখন প্লেনে উঠছি, প্লেনে ওঠা থেকে নিয়ে একদম কাতারে এসে পৌঁছা পর্যন্ত, কাতার এয়ারপোর্ট পর্যন্ত মনটা ভালো ছিল। হ্যাঁ, যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি যেখানে থাকবো ওইখানে যখন আমি উঠছি, তখন আমার মনটা একদম ছোট হয়ে গেছে, ভেঙে গেছে যে এটাই কি প্রবাস জীবন নাকি। তো সেখানে আসার পর সপ্তাহ 10 দিন আমি কোনো কাজ করি নাই, যেহেতু ফ্রি ভিসা। এখানে আসলে ভিসার যে প্রসেসিং, সেটার জন্য 10 থেকে 15 দিন সময় লাগে আইডি হাতে। তো তখন এই প্রসেসিংটা আরেকটু লম্বা ছিল। প্রায় 3 মাস একামা আসতো না। এখানে একটা কথা বলে রাখি, যারা ভিসার ব্যবসা করে সেটা এটা জুলুম করে এক ধরনের। অনেকে দেখা গেছে এমন যে তার এখানে কেউ নেই। আমার ক্ষেত্রে ওরকম হয় নাই, আলহামদুলিল্লাহ। যিনি ভিসা দিয়েছেন তিনি আমার কাজের ব্যবস্থা করছেন। তো প্রথম দিনের কাজের অভিজ্ঞতা সেটা হচ্ছে আমি কনস্ট্রাকশন লাইনে আমি কাজ করছি। প্রথম দিনে আমাকে ইলেকট্রিকের কাজ করতে দেওয়া হয়েছিল। তো আমি ভাবছিলাম যে ইলেকট্রিকের কাজটা তো হচ্ছে আমাদের দেশের মতো এরকম সহজ মনে করে আমি যখন কাজ কর্মক্ষেত্রে যাই, প্রথম দিনে আমাকে হাতে হাতুড়ি আর একটা যে দেয়াল ভাঙ্গার শেওয়াল বলা হয় ওটা ধরিয়ে দেওয়া হলো। বলছে যে এই দেওয়াল দেখিয়ে দেওয়া হলো যে এখানে এখানে আপনি হোল্ড করেন। তখন আমি যখন হোল্ড করতে যাই, এটা আমার জীবনে প্রথম, হয়তো হাতুড়ি হাতে নেওয়া প্রথম বাড়িটাই আমার হাতের এখানে পড়ছে। তো তখন গরমকাল ছিল, চোখের পানি, কান্না, দেশ থেকে আসছি, ও একটা দুঃখ কষ্ট, সব মিলিয়ে অন্যরকম একটি বাজে অবস্থা, বাজে অভিজ্ঞতা হয়েছে। প্রবাসী হলে দেশের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কেমন থাকে? আসলে সেটা প্রত্যেকের অবস্থা অনুযায়ী। কেউ আছে সম্পর্ক ভালো রাখে, কেউ আছে প্রবাসে আসার পর টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন অনেকে আছে আত্মীয় স্বজনকে ভুলে যায়। আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন আসছি তখন থেকে এখনো পর্যন্ত আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। প্রবাসে ঈদ বা অন্যান্য বড় অনুষ্ঠানগুলা কিভাবে কাটান? আসলে প্রবাসীদের জন্য কোনো আনন্দ বলতে নাই, উৎসব বলতে নাই। প্রবাসে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য হয়তো কিছুটা ভিন্নতা আছে। মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন সবাইকে দেশে রেখে এখানে আনন্দ ফুর্তি করবে, এটা মানায় না। জাস্ট আমরা ঈদের সময় নামাজ পড়ে সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয়, এতটুকুর মধ্যে আমাদের ঈদের আনন্দ শেষ। প্রবাস জীবনে সবচেয়ে যে জিনিসটির অভাব অনুভব করেন সেটি কি? আত্মীয় স্বজন থেকে দূরে থাকা, এটাই সবচেয়ে বড় অভাব। কারণ এখানে একজন প্রবাসী যদি অসুস্থ হয়, তাকে কেউ সেবা করবে, সেই সুযোগটা থাকে না। আমরা প্রবাসীরা যখন অসুস্থ হই, তখন আমরা বুঝতে পারি যে আত্মীয় স্বজন, নিজের মা বাপ বা নিকট আত্মীয় মানুষজন, ফ্যামিলি মেম্বাররা কত গুরুত্বপূর্ণ। আপনার বর্তমান মাসিক ইনকাম কত? এটা আসলে প্রত্যেক পুরুষ, একটা কথা আছে না, নারীরা বয়স লুকায়, পুরুষরা তার ইনকাম লুকায়। আলহামদুলিল্লাহ, যেটা আছে, আমি চাকরি করি, একটি খাতারি কোম্পানিতে চাকরি করি, আলহামদুলিল্লাহ মাস শেষে ভালো বেতন পাই, চলতেছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ এই প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি জানতে চাই। আমি আসলে কাতারে 13 বছর আমার কাতারে চলতেছে। এই লম্বা সময় আমার অভিজ্ঞতা হচ্ছে, কোনো একজন প্রবাসী যখন প্রবাসে আসবে, তার দেশের অবস্থা, সে কি ছিল, সেখানে কোন অবস্থানে ছিল, মধ্যবিত্ত না নিম্নবিত্ত নাকি কি, সেটা ভুলে গিয়ে সে এখানে সেট হওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই পদক্ষেপ সে নিবে, তাহলেই তার প্রবাস জীবনের সফলতা আসবে। আমার যেটা অভিজ্ঞতা, আমি কখনো কাজকে ছোট মনে করি নাই। যে কোনো কাজের জন্য মানসিকভাবে সে প্রস্তুতি থাকতে হবে, তাহলেই তার সফলতা আসবে ইনশাআল্লাহ। আপনার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই আছি সব দিক মিলে। আর ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমি চাই কর্মক্ষেত্র তৈরি করা। আমার প্রতিষ্ঠান হোক, সেখানে মানুষজন কাজ করবে, তার পরিজনের সেবা করবে, পরিবারের উন্নতির জন্য চেষ্টা করবে। এটা আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা, এবং সেটা যেন বাস্তবায়ন হয়, সবার দোয়া কামনা। আমরা দোয়া করি বাস্তবায়ন হোক। প্রবাসী বাংলাদেশিদের অবস্থা, তাদের হতাশা এবং এই হতাশা থেকে
বেরিয়ে এসে কিভাবে সফলতা অর্জন করবে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা বাংলাদেশি আছি, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের কর্মক্ষেত্রটা মানে নিম্ন লেভেলের আর কি। আমরা যারা প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই বাংলাদেশি প্রবাসীদের কর্মক্ষেত্রে আরো উন্নতি করার জন্য আমাদের সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা প্রবাসে আসবে, কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে ওভাবে প্রস্তুত করা, যাতে করে তারা প্রবাসে এসে সর্বসেক্টরে তারা কাজ করতে পারে। অফিসিয়াল লেভেলে মানে মোটামুটি ভালো লেভেলে আমাদের বাংলাদেশি নাই। বিশেষ করে আলহামদুলিল্লাহ কাতারের যেটা ভালো দিক সেটা হচ্ছে আমাদের এই কাতারের যে ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে মসজিদগুলো আছে, আলহামদুলিল্লাহ সেখানে আমাদের বাংলাদেশি অনেক ইমামরা কাজ করেন, ইমাম মাসাজিদ আছেন, অত্যন্ত সম্মানের সাথে এবং সুখ্যাতির সাথে তারা কাজ করতেছে। ভবিষ্যতে যারা প্রবাসে আসবে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রবাসে যে আসবে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী যারা কওমি মাদ্রাসায় যারা মোটামুটি আরবি জানে, আরবি পড়তে জানে, বলতে জানে, লিখতে জানে, তাদের কিছু হাতের কাজ শিখে আসে। তার মধ্যে কম্পিউটার হতে পারে, যেমন আরবি ক্যালিগ্রাফি হতে পারে, এই যে বিশেষ করে অফিসিয়াল কাজগুলা। কারণ আমি মাদ্রাসা পড়ুয়া, আলহামদুলিল্লাহ আমি যেখানে চাকরি করি আমার এই মোটামুটি আরবি জানি, পড়তে পারি, লিখতে পারি, এই জন্য সেখানে আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট মূল্যায়ন আছে। যারা প্রবাসে আসতে চায় মাদ্রাসা পড়ুয়া, মোটামুটি আরবি জানে, ওনারা অবশ্যই কম্পিউটারটা শিখে আসবে। তাহলে কি হবে, এখানে আসলে অনেক কোম্পানিতে তারা ভালো লোক চায়, বিশ্বস্ত লোক চায়। তা আমরা বিশ্বাস করি, আমাদের ধারণা, আমরা যেহেতু মাদ্রাসায় পড়ছি, তো মাদ্রাসা লেভেলে যারা পড়ালেখা করে তারা মোটামুটি বিশ্বস্ত, কাজের ক্ষেত্রে সৎ হয়। এই সমস্ত লোকগুলা মানে বিশেষ করে আরবি যারা কাতারি তারা খোঁজে। জেনারেলে যারা পড়াশোনা করে তাদেরকে বলবো আপনাদের হাতের যে কোনো কাজ শিখে আসবেন, তাহলে এখানে আসার পরে আপনাকে কষ্ট করতে হবে না, কারো ধারে যেতে হবে না। ফ্রি বিষয়ে যারা আসে তাদের কষ্টটা খুবই খারাপ লাগে, তাদের দুর্বিষহ জীবন অবস্থা, এটা খুবই দুঃখজনক। আমরা যদি আপনার স্বপ্ন সম্পর্কে জানতে চাই। স্বপ্ন তো মানুষ অনেক কিছুই দেখে, অনেক বড় হওয়ার। তো দুনিয়াতে এত বেশি বড় হওয়ার কোনো স্বপ্ন নাই। আমরা সুন্দরভাবে দুনিয়াতে চলতে পারি, অবস্থা সম্পন্ন এরকম একটা পরিস্থিতি যেন থাকতে পারি, সেটাই আমার স্বপ্ন। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি? এটা খুব সুন্দর একটা উদ্যোগ, এই জন্য অন্তিম মিডিয়াকে আবারও ধন্যবাদ যে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ সব মিলিয়ে তার একটা অবস্থান এই অন্তিমের প্রায় লক্ষের কাছাকাছি যে দর্শক আছে তারা শুনতে পারতেছে। এটার দ্বারা অনেকের কিছু শিক্ষারও থাকে। তো আমি চাই এই অনুষ্ঠান ধারাবাহিকতা টিকে থাকুক, ধারাবাহিকভাবে চলুক ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আপনাকে, আপনার প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ অন্য কোনো প্রোগ্রাম আপনার সাথে দেখা হবে। আপনাকেও ধন্যবাদ, অন্তিম মিডিয়াকে ধন্যবাদ। অন্তিম মিডিয়ার পক্ষ থেকে ছোট্ট উপহারটি আপনার জন্য। ধন্যবাদ অন্তিম মিডিয়াকে, অন্তিম মিডিয়ার স্বত্বাধিকারীকে। প্রিয় দর্শক, এই ছিল অন্তিম মিডিয়ার আজকের বিশেষ অনুষ্ঠান। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অন্তিম পরিবারের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।